আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটি হচ্ছে সংকরায়ন। এই টপিকটি তোমাদের এইচএসসি, অ্যাডমিশন, ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল বলো, যেখানেই তোমরা এক্সাম দাও না কেন সেখানে এই টপিকটি থেকে কোয়েশ্চেন পাবে। চলো এই টপিকটি আমরা জানার চেষ্টা করি। এই টপিকটি জানার পূর্বে আমাদেরকে আরেকটি বিষয় সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে, সেটি হচ্ছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। এইটা যদি আমরা একটু ভালো মতো জানি তাহলে আমরা সংকরায়ন টপিকটি ভিজুয়ালাইজ করতে পারবো। সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড হয় মূলত ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে। এখন সমযোজী বন্ধন দুই ধরনের বন্ধন হতে পারে। সমযোজী বন্ধনের মধ্যে আমরা দুই ধরনের বন্ধন পাই, একটা হচ্ছে সিগমা বন্ধন, অপরটি হচ্ছে পাই বন্ড। এখন এই দুইটা বন্ড সম্পর্কে আমরা একটু ক্লিয়ার ধারণা নিব। সিগমা বন্ড কখন হয়, পাই বন্ড কখন হয় এবং কিভাবে কিভাবে হয়। ঠিক আছে, সিগমা বন্ড হচ্ছে তোমার সব সময় মাথা টু মাথা বা মুখোমুখি ওভারল্যাপিং এর ফলে, অর্থাৎ হেড টু হেড। এই যে আমরা একটা এস অরবিটাল নিলাম, আরেকটা এস অরবিটাল নিলাম, সেই ক্ষেত্রে এস এস এর কি হইল, মুখোমুখি অতিক্রমণ হলো বা ওভারল্যাপিং হলো, এবং এস এর সাথে যখন আমরা পি নিব, এস পি, সেই ক্ষেত্রে কি হইল, মুখোমুখি ওভারল্যাপিং হলো। আবার পি এর সাথে পি মুখোমুখি অতিক্রমণ হলো। এইটা হচ্ছে আমার সিগমা বন্ডের সর্বপ্রথম শর্ত, হচ্ছে তাদেরকে অবশ্যই মুখোমুখি অতিক্রমণ হতে হবে। আরেকটা বিষয়, সিগমা বন্ড সব সময় শক্তিশালী বন্ড গঠন করে পাই বন্ডের তুলনায়। কোনো একটা বন্ধন গঠনের সময় অবশ্যই সেখানে সিগমা বন্ড তৈরি হবে, তারপর পাই বন্ড তৈরি হবে। আর মনে রাখতে হবে সিগমা বন্ডগুলো আমাদের সবসময় সংকরিত হয়, ঠিক আছে। আর পাই বন্ডের ক্ষেত্রে এখানে ছিল মুখোমুখি অতিক্রমণ, অর্থাৎ সামনাসামনি অতিক্রমণ, অর্থাৎ এই ক্ষেত্রে কখনো পাশাপাশি হবে না। আর পাশাপাশিটা হবে আমার পাই বন্ডের ক্ষেত্রে, অর্থাৎ সাইড টু সাইড, সাইড টু সাইড ওভারল্যাপিং হবে আমাদের কোন ক্ষেত্রে, পাই বন্ডের ক্ষেত্রে। সেটা কিরকম ভাবে, এই যে আমাদের একটা পি অরবিটাল, আরেকটা পি অরবিটাল, পি পি, এই ক্ষেত্রে যে হয়েছে সেটা কিন্তু আমাদের মাথা টু মাথা বা মুখোমুখি অতিক্রমণ হয় নাই, পাশাপাশি অতিক্রমণ হয়েছে। পাশাপাশি অতিক্রমণের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে সর্বদা সেটা পাই বন্ডের ক্ষেত্রে হবে। পাই বন্ডগুলা সর্বদা হয় কি, অসংকরিত। আরেকটা বিষয়, এইটা যদি তোমরা বুঝো, একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের কোন ধরনের বন্ড দরকার, একটার সাথে আরেকটা যুক্ত হবে। এখানে তো অবশ্যই দুর্বলভাবে যুক্ত হওয়া সম্ভব না, তাহলে কি যুক্ত হইতে পারবে? একটা থেকে আরেকটা দূরে সরে যাবে বা ভেঙে যাবে। তাহলে কি করতে হবে, অবশ্যই একটা শক্তিশালী বন্ধন গঠন করতে হবে। এটা মনে রাখতে হবে, শক্তিশালী বন্ড আমাদের কে গঠন করে, সিগমা বন্ড। তাহলে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার জন্য অবশ্যই সেখানে কি হইতে হবে, সিগমা বন্ড গঠন করা লাগবে। তারপর সেখানে কি হবে, পাই বন্ড গঠন করতে পারবে। ঠিক আছে, এখন আমরা সংকরায়নের যে মূল জিনিসটা ছিল সেটা আমরা জানবো। ঠিক আছে, একটা বিষয় হচ্ছে সংকরায়ন কিসের হয়। আমরা অনেকেই এই ধারণাটা নিয়ে থাকি, সেটা হচ্ছে একটা ভুল ধারণা। সংকরায়ন অনেক সময় আমরা ভাবি ইলেকট্রনের সংকরায়ন হয়, ঠিক আছে, কখনো ইলেকট্রনের সংকরায়ন হয় না। আমাদেরকে মনে রাখতে হবে সর্বদা অরবিটালের আমরা সংকরায়ন হয়, অর্থাৎ কিসের হয়, অরবিটালের সংকরায়ন। আমি তোমাদেরকে এই বিষয়টা একটু উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে
ধরো একজন আমের জুস বিক্রেতা, উনি আমের জুস বিক্রি করে, কিন্তু উনি 3 দোকান থেকে 3 ধরনের আম সংগ্রহ করেছে। এখন তিনি যখন আমের জুস বিক্রি করতেছে, তখন তিনি ধরো 3 ধরনের, একটা ধরো ফজলি আম, আরেকটা ধরো আম্রপালি আম, আরেকটা ধরো ল্যাংড়া আম, ঠিক আছে? 3 ধরনের আম সংগ্রহ করছে। এখন তিনি যখন আমের জুস বিক্রি করতেছে, শুধু ফজলি আম দিয়ে যখন আমের জুস আম তৈরি মানে জুস তৈরি করছে, তখন সে পাইলো শুধু ফজলি আমের জুস। সে যখন ল্যাংড়া আম দিয়ে আমের জুস তৈরি করছে, শুধু সেখানে ল্যাংড়া আমই আছে, অন্য কোনো আম নাই। সে যখন এইভাবে বিক্রি করতেছিল, তখন দেখলো এক একজন এক এক ধরনের টেস্ট পাইতেছে এবং তার কাছে নিজের কাছে স্যাটিসফাইড লাগলো না। তখন সে কি করলো, 3টা আম দিয়ে এমনভাবে মিশ্রণ করলো, যার ফলে আলাদা আলাদা কোনো মানে জুস বানানো হলো না। তার ফলে কি হলো, 3টা আম দিয়ে এমন একটা জুস পাইলো যেখানে 3টা আমই কি ছিল, অর্থাৎ কোনো আলাদা আলাদাভাবে ভাগ করার সুযোগ ছিল না। অর্থাৎ কি পেলো, একটা আমের মিশ্রণের সাহায্যে কি পেলো, একটা জুস পাইলো। এখানে স্পেসিফিকভাবে কেউ বলতে পারবে না এটা ফজলি আমের জুস, কেউ বলতে পারবে না এটা আম্রপালি আমের জুস, কেউ বলতে পারবে না এটা ল্যাংড়া আমের জুস। অর্থাৎ সব কাস্টমার কি পাবে, সেম সার্ভিস পাবে এবং সে নিজেও কি স্যাটিসফাইড। অর্থাৎ এই ক্ষেত্রে কি হইলো, আমগুলোর একটা সংমিশ্রণ করলো। ঠিক অরবিটালের সংকরণ জিনিসটাও সেম। এখন আমরা এটা কার্বনের সংকরণের সাহায্যে একটু বোঝার চেষ্টা করব। চলো আমরা আগে দেখি কার্বনের ইলেকট্রন বিন্যাসটা, ঠিক আছে? এটা আমরা মুছে ফেলি। S2 2px1 2py1 2pz1। আমরা যদি এখন এইটাকে করি, সেটা হচ্ছে উত্তেজিত করি, সেক্ষেত্রে কি হবে, 2px 2p এখানে 0 হবে, 1s2 2s, এই s থেকে একটা চলে যাবে কোথায়, pz এ, অর্থাৎ 2s1 হবে 2p 2px1 2py1 2pz1। ঠিক আছে, এখানে আমরা কি পেলাম, এখান থেকে একটা এই জায়গায় চলে যাওয়ার পরে একটা s, 3টা কি পাচ্ছি, p পাচ্ছি। এখন এটার যদি আমরা ফরম্যাটটা আঁকানোর চেষ্টা করি, তাহলে সেটা কিরকম হবে, এটার জন্য c 3টা p, আরেকটা কি s। এই জিনিসটাই আমাদের সংকরণ কেন দরকার, আর আমরা কেন আমের জুসগুলোকে মানে 3টা আমকে মিশ্রণ করে দেন জুস বিক্রি করছি, এটার সাথে আমরা একটু এখন কম্পেয়ার করব। সেটা হচ্ছে যখন কার্বন এটা সংকরিত হয় না, অর্থাৎ এই কার্বনটা কিন্তু আমার কি অসংকরিত, সেই ক্ষেত্রে 3টা পি পাচ্ছি, আরেকটা এস পাচ্ছি। সে যখন বন্ধন গঠনে যাবে, এস এর শক্তি আর 3টা পি এর শক্তি কিন্তু সেম না, 3টা পি এর শক্তি সেম, এস এর শক্তি ভিন্ন। সে যখন এই ফরম্যাটটা গঠন করবে, তারপরে সে যখন বন্ধন গঠনে যাবে, বন্ধন গঠনে যাওয়ার শর্তই হচ্ছে এখানে কার্বনের যে 4টা হাত থাকবে, 4টা হাতেই কি হইতে হবে, সমশক্তি হইতে হবে। কিন্তু এখানে 4টা হাত তো সমশক্তি কি না, একটা এস এর শক্তি আর পি এর শক্তি তো সেম হবে না। সেই জন্যই কি দরকার, এখানে সে যেহেতু কার্বন বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারবে না, সেজন্যই তাকে কি হইতে হবে, সমশক্তির অরবিটাল আগে তৈরি করে তারপর বন্ধন গঠনে যাইতে হবে। সেক্ষেত্রে যদি আমি সেটাকে সংকরিত করি, তাহলে একটা এস এবং 3টা পি মিলে sp3 সংকরায়ন দিবে। তখন স্পেসিফিকভাবে এটা s থাকবে না, এটা p থাকবে না, p x থাকবে না, py থাকবে না, pz থাকবে না। সেটা কি হবে, 1s2 2p sp3, তারপর হচ্ছে 2 sp3 2 sp3, এটা হবে 2 sp3। সবগুলোর উপরে একটা করে ইলেকট্রন যাবে। এখানে ছিল px py pz, এখন কি হচ্ছে, 4টাই কি হয়ে গেছে sp3, অর্থাৎ s
এবং 3টা পি মিলে এমন ফর্ম গঠন করছে। এখন যদি আমি এইটার চিত্রটা আঁকি তাহলে হবে এখন এই ক্ষেত্রে কার্বনের এই যে চারটা হাতের মধ্যেই থাকবে আমার sp3। এখন সে সহজেই কি করতে পারবে, বন্ধন গঠন করতে পারবে। কারণ হচ্ছে তার চারটা হাত যখন কি হয়ে গেল, সমান হয়ে গেল, শক্তির দিক থেকে চারটা হাতের শক্তির পরিমাণ সমান, তখন এখানে সে বন্ধন গঠনের মাধ্যমে হাইড্রোজেনের সাথে চাইলেই বন্ধন গঠন করতে পারবে। অর্থাৎ আমি পেয়ে গেলাম মিথেন। কেন সংকরায়ন দরকার ছিল এই বিষয়টা থেকে সহজেই কি স্পষ্টতর আমরা ধারণা পাই। যখন সে অসংকরিত ছিল তখন কি এস তৈরি হয়েছে, এইখানে পি তৈরি হয়েছে, যার ফলে কি শক্তির একটা ডিফারেন্ট তৈরি হয়েছে। এখন চাইলেই কার্বন বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু এই ক্ষেত্রে কার্বন ইচ্ছা করলে বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারবে। এটা ছিল আমার মিথেনের সংকরায়ন। সে যেহেতু sp3 গঠন করতে পারে, তাহলে সে চাইলেই কি গঠন করতে পারবে, sp2 গঠন করতে পারবে, spu গঠন করতে পারবে। আমরা এখন sp2 এর সংকলনের চিত্রটা একটু দেখব, ঠিক আছে? sp2 সংকলনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা যদি sp2 করতে চাই সেক্ষেত্রে একটা s এবং দুইটা পি লাগবে। অর্থাৎ এই ক্ষেত্রে আছে আমার 3টা পি, আমার 3টা পি নিয়ে কাজ করার দরকার নেই। আমি এখান থেকে 2টা পি নিব, এইখান থেকে একটা এস নিব। অর্থাৎ তাহলে কি হবে, এটা হচ্ছে আমার অসংকরিত কার্বন। অসংকরিত কার্বন থেকে আমরা সংকরিত করে ফেলবো C6, এটা হচ্ছে আমাদের সংকরিত। তাহলে কি হবে, 1s2, এই একটা s এবং 2টা পি মিলে সে কি গঠন করছে, sp2। অর্থাৎ যখন আমরা 2 এইখানে আমরা s লিখতে পারবো না, সেটা কি হয়ে যাবে sp2, 2 sp2, 2 sp2, আর pz যেভাবে ছিল সেভাবেই থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে তাহলে কি হলো, 3টা হাত পাবো আমরা। কার্বনের 3টা হাত কি অংশগ্রহণ করবে, সংকরায়নে অংশগ্রহণ করবে। আরেকটা যে হাত থাকবে সে অসংকরিত অবস্থায় থেকে যাবে, অর্থাৎ সে সংকরায়নে অংশগ্রহণ করবে না। এইটার চিত্রটা আমরা একটু দেখি। এটার পারফেক্ট উদাহরণ আমরা দিতে পারি, সেটা হচ্ছে উপরের এগুলো একটু মুছে ফেলি। এইটার পারফেক্ট উদাহরণ হচ্ছে আমাদের ইথেন। এই ক্ষেত্রে আমরা 2টা কার্বন নিলাম, এটা আমাদের সংকরিত, এইটাও সংকরিত, এইটাও সংকরিত, এইটাও সংকরিত। কার্বনের 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা সংকরিত। ঠিক তেমনি ভাবে 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা সবগুলোই কি sp2। তাহলে আমার কার্বনের 3টা বন্ড কিন্তু দেখাইলাম। আরেকটা দেখাইতে হবে না, কার্বনের হাত থাকে আমার 4টা। আরেকটা যে হাত থাকবে এটা ধরো জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। তাহলে হাত কয়টা পাইলাম, 4টা হাত পাইলাম। যেখানে যেগুলো সংকরিত সেগুলো আমার বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, সিগমা বন্ধন গঠনে। এখানে আমার হাইড্রোজেন যুক্ত হলো, এখানে হাইড্রোজেন যুক্ত হলো, এখানে হাইড্রোজেন যুক্ত হলো, এখানে হাইড্রোজেন যুক্ত হলো। এইটা সিগমা বন্ড, এইটা সিগমা বন্ড, এইটা সিগমা বন্ড, এইটা
এইটা, আর এইটা হচ্ছে আমার পাই বন্ড গঠন করলো। কার্বনের সাথে 2টা সিগমা বন্ধন, আরেকটা সিগমা বন্ধন, 3টা সিগমা বন্ধন, আর এটা হচ্ছে পাই বন্ড। এই যে 1টা 2টা 3টা সিগমা বন্ড, আরেকটা হচ্ছে কি পাই বন্ড। এই ছিল আমার ইথেনের সংকরায়ন। এখন আমরা লাস্ট যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা সংকরায়ন কিভাবে বের করব। সংকরায়ন বের করার 2টা প্রসেস আছে, চলো আমরা 2টা প্রসেস সম্পর্কে জেনে নিই। সংকরায়ন নির্ণয় প্রথম প্রসেস, এটা হচ্ছে আমার বেসিক প্রসেস। বেসিক যে প্রসেসের মাধ্যমে আমরা বের করব সেটা হচ্ছে x ইকুয়াল টু, x হচ্ছে সংকরায়নের সংখ্যা। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে বেসিক প্রসেসের মাধ্যমে কিভাবে আমরা কোনো একটা যৌগের সংকরের নাম্বার কত সেটা সহজেই বের করতে পারি। সেটা বের করার প্রসেস হচ্ছে আমার সিগমা বন্ধন সংখ্যা প্লাস লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা, আর সূত্র প্রসেস হচ্ছে আমার x ইকুয়াল টু হাফ অফ বি প্লাস এম মাইনাস সি প্লাস এ। এটা আমরা সূত্র দিয়ে বের করতে পারবো। এটা হচ্ছে আমরা বেসিক প্রসেস, যারা ভিজুয়ালাইজ ভালো করে তারা সহজে এই প্রসেসে করে ফেলবে। এই জায়গাতে বি হচ্ছে যোজ্যতা স্তরে আমার ইলেকট্রনের সংখ্যা, এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, সি হচ্ছে ক্যাটায়নের চার্জ সংখ্যা, এ হচ্ছে অ্যানায়নের চার্জ সংখ্যা। ভ্যালুগুলো পাওয়ার পরে একটা সলিড ভ্যালু পাবো, সেই সলিড ভ্যালুটাই হচ্ছে আমার সংকরায়নের সংখ্যা। আর এটা হচ্ছে সিগমা বন্ধনের সংখ্যা এবং লোন পেয়ারের সংখ্যা। এবং এই 2টা প্রসেসের মাধ্যমে আমরা কি বের করতে পারি? সংকরায়ন সংখ্যা বের করতে পারি। এখন আমরা এখন কয়েকটা উদাহরণ দেখব যেগুলো ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে, এবং আমরা কোন প্রসেসের মাধ্যমে বের করব সেগুলো দেখব। ঠিক আছে, চলো ফার্স্টে আমরা মিথেন দিয়ে শুরু করি। মিথেনের ক্ষেত্রে কিভাবে বের করব? মিথেনের সিগমা বন্ধন কয়টা আছে? ফার্স্টে দেখব সিগমা বন্ধন কয়টা। হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, সবগুলাই কি 4টা সিগমা বন্ধন। তাহলে সিগমা বন্ধন কয়টা হবে? সিগমা বন্ধন প্লাস লোন পেয়ার। সিগমা বন্ধন কয়টা? 4টা। লোন পেয়ার কয়টা? 0টা, কোনো লোন পেয়ার নাই। তাহলে 4 এর জন্য কি হবে? sp3। এইটা আমরা এখন সূত্রের মাধ্যমে বের করব। হাফ বি হচ্ছে কি কার্বনের লাস্ট কক্ষপথে, বি হচ্ছে কার্বনের মানে সর্বশেষ কক্ষপথে বা যোজ্যতা যে স্তরটা থাকবে সেই স্তরে ইলেকট্রনের সংখ্যা। কার্বনের লাস্ট কক্ষপথে ইলেকট্রন থাকে 4টা। এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। হাইড্রোজেন কি একযোজী পরমাণু? হাইড্রোজেন আছে কয়টা? 4টা। ক্যাটায়নের চার্জও নাই, অ্যানায়নের চার্জও নাই। -0 +0, হাফ অফ 8 4 sp3। এখন আমরা দেখব আরো কয়েকটা উদাহরণ দেখব। ঠিক আছে, ধরো ইথেনের ক্ষেত্রে, ইথেনের এটা যদি একটু ভেঙে লিখি, কার্বনটা এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। সিগমা বন্ধন কয়টা? 1টা 2টা 3টা। তারপর হচ্ছে আমার লোন পেয়ার কয়টা আছে? এখানে কিন্তু লোন পেয়ার কোনো ইলেকট্রন নেই, তাহলে কি হবে? 0 3 sp2। আমরা জানি এমনিও নর্মালি জানি যেখানে ডাবল বন্ড থাকবে সেখানে কি sp2 সংকরিত। তারপর সেটা যদি আমরা সূত্রের সাহায্যে বের করতে চাই তাহলে কি হবে? হাফ অফ বি হচ্ছে লাস্ট কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা। কার্বনের লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 4টা। একযোজী পরমাণু কয়টা আছে এখানে? 2টা। ক্যাটায়নের চার্জ 0, অ্যানায়নের চার্জ 0। হাফ অফ 6 = 3
sp2। এখন আমরা দেখব বেরিলিয়াম ক্লোরাইড। বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বেরিলিয়ামের সিগমা বন্ধন কয়টা? দুইটা। লোন পেয়ার ইলেকট্রন এখানে থাকে, কারণ তার দুইটা ইলেকট্রন ক্লোরিনের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে সিগমা বন্ড গঠন করছে। তাহলে তার কোনো আমরা কি থাকতেছে না, লোন পেয়ার ইলেকট্রন থাকতেছে না, অর্থাৎ শূন্য। টু এর জন্য কি হবে? sp সংকরায়ন। চলো এটা সূত্রের সাহায্যে দেখে নিই। তাহলে কি হবে? হাফ অফ বেরিলিয়ামের লাস্ট কক্ষপথে ইলেকট্রন থাকে দুইটা। m হচ্ছে একযোজী পরমাণু সংখ্যা, এখানে কয়টা আছে? দুইটা। ক্যাটায়নের চার্জ শূন্য, অ্যানায়নের চার্জ শূন্য। 2 sp। ঠিক আছে, চলো আরো কয়েকটা দেখে নিই। PCl5 এর ক্ষেত্রে ফসফরাস, ক্লোরিন, এইখানে সিগমা বন্ড গঠন করছে কয়টা? 5টা। সিগমা বন্ধনের সংখ্যা 5। ফসফরাসের কোনো লোন পেয়ার ইলেকট্রন এখানে আছে? কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই। তাহলে কি হবে? শূন্য। সেক্ষেত্রে কি হবে? sp3d। এখন এটা যদি আমরা সূত্রের সাহায্যে বের করি তাহলে কি হবে? হাফ অফ ভি হচ্ছে কি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা। ফসফরাসের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন থাকে? 5টা। তারপর হচ্ছে এম হচ্ছে একযোজী মূলকের সংখ্যা, এখানে একযোজী মূলক কয়টা আছে? 5টা। প্লাস মাইনাস ক্যাটায়নের চার্জ সংখ্যা প্লাস অ্যানায়নের চার্জ সংখ্যা, এখানে কোনো চার্জ আছে? কোনো চার্জ নেই। তাহলে কি হবে? হাফ অফ 10 ইজ ইকুয়াল টু 5 sp3d। এখন আমরা আরেকটা দেখব, তাহলে আমরা মোটামুটি প্র্যাকটিস হয়ে গেল আমাদের। NH3 X, এখানে নাইট্রোজেনের ইলেকট্রন থাকে সর্বশেষ কক্ষপথে 5টা। 5টার মধ্যে 3টা বন্ড গঠনে অংশগ্রহণ করেছে, বাকি থাকতেছে এক জোড়া আরো ইলেকট্রন। একটু বোঝানোর জন্য দিলাম একটু বড় করে। তাহলে কি হবে? আমার সিগমা বন্ধন আছে কয়টা? এখানে 3টা। সিগমা বন্ধনের সংখ্যা 3 আর লোন পেয়ার আছে একটা। কয়টা হইলো? 4টা। 4টার জন্য কি হবে? sp3। এটা আমরা সূত্রের সাহায্যে বের করলে কি হবে? হাফ অফ, এখানে বি হচ্ছে লাস্ট কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা নাইট্রোজেনের। তাহলে ইলেকট্রন কয়টা থাকে আমাদের নাইট্রোজেনের লাস্ট কক্ষপথে? 5টা। যোজ্যতা স্তরে 5টা ইলেকট্রন। এম হচ্ছে একযোজী মূলকের সংখ্যা, এখানে হাইড্রোজেন হচ্ছে একযোজী মূলক, কয়টা আছে? 3টা। মাইনাস ক্যাটায়নের চার্জ সংখ্যা প্লাস অ্যানায়নের চার্জ সংখ্যা। হাফ অফ 5 3 8 4 sp3। এই হচ্ছে আমরা দুইটা প্রসেসের মাধ্যমে কিভাবে আমরা সংকরায়নের সংখ্যা বের করব এবং সেখান থেকে এইগুলো সহজে কি করে ফেলতে পারবো? ডিফাইন করে ফেলতে পারবো। যারা লোন পেয়ার সহজে ডিফাইন করতে পারবেন তাদের জন্য হচ্ছে এই প্রসেসটা ভালো মতো করা সম্ভব। আর যারা লোন পেয়ার সিগমা বন্ধন আমরা সবাই বের করতে পারি, কিন্তু অনেকে আমরা লোন পেয়ারটা বের করতে পারি না, তাদের জন্য এই প্রসেসটা করা উচিত না। তাদের জন্য সর্বদা সূত্রের প্রসেসের মাধ্যমে আপনি সবগুলো বের করে ফেলতে পারবেন। তাহলে যারা আমরা লোন পেয়ার বের করতে পারবো তারা এই প্রসেসে আগাবো। এই প্রসেসে করতে টাইমটা একটু কম লাগে দেখে অনেক সময় বলে ফেলা যায়। আর এই প্রসেসে আমাদের একটু কি সূত্রের ফরম্যাটে বসে দেন কি সংকরায়নের সংখ্যা বের করতে হবে। ঠিক আছে, অনেক সময় আমরা
এই প্রসেসে অনেকেও পারি, বাট লোন পেয়ারটা অনেক সময় কনফিউজড হয়ে যায়। তখন এই প্রসেসে আগাবো, যখন যেটা ভালো লাগবে, যখন যেটা করতে সুবিধা হবে আমরা সেই প্রসেসে আগাবো। আজকে আমরা দেখলাম ফার্স্টে সমযোজী সংকরণের সাথে সমযোজী বন্ধনের জন্য কিভাবে কি হয় এবং কোথায় কোনটা লাগতেছে। দেন হচ্ছে শিখলাম হচ্ছে ভিজুয়ালাইজ করলাম মিথেন ইথেন কিভাবে সংকরিত হচ্ছে। তারপর দেখলাম হচ্ছে আমরা সংকরায়ন সংখ্যা নির্ণয়, অর্থাৎ সংকরণের যে কিভাবে সূত্রের প্রসেসের মাধ্যমে বা আমাদের বেসিক ফর্মুলার মাধ্যমে কিভাবে আমরা সংকরণের সংখ্যা বের করব। এই ছিল আজকের জন্য। আশা করছি দেখা হবে অন্য আরেকদিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।